হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? শহরের একঘেয়ে জীবন থেকে দুদিনের ছুটিতে প্রকৃতির মাঝে ছোট ছোট টিলায় ঘেরা বিশাল জলরাশিতে গা ভেজাতে চান, ঘুরে দেখতে চান সেখানকার আশেপাশের দর্শনীয় স্থান? তাহলে আজকের এই ভিডিওটি রইল আপনার জন্য। জঙ্গল আর ছোট ছোট টিলায় ঘেরা কংসাবতী জলাধার, আর তারই পাশে মুকুটমণিপুর ড্যাম। আজ আমরা চলেছি বাঁকুড়া জেলার মুকুটমণিপুরের উদ্দেশ্যে। কাল রাত 12টা 05-এর চক্রধরপুর এক্সপ্রেস ধরে আমরা চলে এসেছি বাঁকুড়া। আজ ভোরবেলা বাঁকুড়ায় পৌঁছেছি, আর বাঁকুড়া থেকে গাড়ি করে সোজা চলে এসেছি এই মুকুটমণিপুরে। তো এখন ঘড়িতে বাজে সকাল 7টা। দেখতে পাচ্ছেন একদমই ফাঁকা জায়গাটা। তো এখানকারই যুব আবাস যে আছে, এখানে আমি আগে থেকেই বুক করে রেখেছি রুম। তো চলুন এখন সেই যুব আবাসের ভিতরেই ঢুকছি আমরা। এই যে দেখুন, এই যুব আবাসের রুম অনলাইনে বুক করা যায়, আর কলকাতার মৌলালী যুব কেন্দ্র থেকে আপনি অফলাইনেও এখানকার রুম বুক করতে পারেন। তো এই যুব আবাসের লোকেশনটা খুব সুন্দর, চলুন আপনাদের নিয়ে যাচ্ছি সেদিকেই। ডান দিকে হচ্ছে মুকুটমণিপুর জলাধার। ড্যামের ধারে আপনারা যদি গাড়ি করে আসতে চান, তাহলে আপনাকে এই পয়েন্টে এসে গাড়ি ছেড়ে দিতে হবে, কারণ এরপর একটা চেকপোস্ট বানানো আছে এবং এর ওদিক থেকে কোনো নিজস্ব গাড়ি যাবে না। তো ওখান থেকে আপনাকে নিতে হবে ওই টোটো বা অটো, এবং তাতে করে ভিউ পয়েন্টগুলো দেখতে যেতে হবে। আর এদিকেও দেখুন, এখানে একটা চেকপোস্ট বানানো আছে যে এর ওই সাইডে আর কোনো 4 হুইলার্স যাবে না। আর এই রাস্তাটাই হচ্ছে মুকুটমণিপুরের বিখ্যাত আলপনা রাস্তা যাকে বলা হয়। দেখুন, সারা রাস্তা জুড়েই আলপনা দেয়া। বছরের 12 মাসই এখানে এই আলপনা আঁকা থাকে। এখন বর্ষা সদ্য গেছে, তাই এখানে রংগুলো অনেকটাই ফিকে হয়ে গেছে। মনে হয় এগুলোকে আবার পেন্ট করা হবে। তো এই রাস্তাটাই সোজা চলে গেছে ওইদিকে, আর এই রাস্তার ওপর দিয়ে কোনো গাড়ি চলাচল অ্যালাউ নেই। আমি যেই রাস্তা ধরে এখন যাচ্ছি তার বাঁদিকেই হচ্ছে কংসাবতী জলাধার। আর আমি যদি সোজা চলে যাই তাহলে এই ড্যামের লক গেটগুলো পড়বে। আর ঠিক এই রাস্তাটা ধারেই হচ্ছে আমাদের ইউথ হোস্টেলের গেস্ট হাউস, যেখানে আমি আছি। সেটাও দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এখান থেকে এই রাইটটা নিলেই হচ্ছে ইউথ হোস্টেল। এই যুব আবাসের গেস্ট হাউসে ঢোকার মুখেই সবচেয়ে প্রথমেই যেটি পাবেন সেটা হলো এখানকার রিসেপশন। আপনার বুকিং থাকলে প্রথমেই এই রিসেপশনে এসে আপনাদের যোগাযোগ করতে হবে, এবং তারপর এরা রুম অ্যালোকেট করবে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসের গেস্ট হাউসে। মুকুটমণিপুরের এই গেস্ট হাউস খুবই সুন্দর লোকেশানে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোকেশানে এই গেস্ট হাউস। তো চলুন আমি আপনাদের ভিতরে নিয়ে যাই এবং সেখানে কি কি ধরনের রুম আছে আপনাদের দেখাই। এই এর ভিতর দিয়ে আছে এখানে ডরমিটারি 11B লেখা আছে।
তো দেখি ডরমিটরির ভেতরটা কেমন। এই যে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা বেডের ডরমিটরি এটা। এখন প্রত্যেকটা বেডের ওপরই চাদর বালিশগুলো সাজানো নেই, বুকিং থাকলে এরা মনে হয় জায়গাগুলি সাজিয়ে দেন। ওই সাইডে আবার আরেকটা ডরমিটরি আছে 6B, মেবি এটা 6টা বেডের হবে। এটা কিছুটা নেবে যেতে হয় এখানে। এই যে দেখতে পাচ্ছেন 6টা বেডের ডরমিটরি, মানে বন্ধু বান্ধব মিলে আপনারা যদি ঘুরতে আসেন এটা একটা আদর্শ জায়গা থাকার জন্য। এদিকে এখানে এনাদের স্টাফ রুম আছে, এখানে ফিল্টারও লাগানো আছে জলের জন্য। আর এই ডরমিগুলো থেকে বেরোলেই সুন্দর একটা বসার জায়গা আছে, দেখুন পিছনেই হচ্ছে মুকুটমণিপুর জলাধার। খুবই সুন্দর লোকেশন, একদমই ছিমছাম এবং নির্জন নিরিবিলি জায়গা এটা। আর ওই সাইডেও অনেকগুলো রুম আছে, আপনাদের নিয়ে যাবো সেদিকে। আচ্ছা, এখানে আমি যা দেখতে পাচ্ছি দুখানা বিল্ডিং আছে। এই বিল্ডিংটার মধ্যে একটা দুটো ডরমিটরি আছে আর একটা 4 বেডেড এসি রুম আছে। তো 4 বেডেড এসি রুমটাই আমি নিয়েছি, এইটা হচ্ছে 4 বেডেড এসি রুম, যার এন্ট্রেন্সটা এই সাইড দিয়ে। এই রুমটার এন্ট্রেন্স হচ্ছে এই সাইড দিয়ে। আর ওই সাইডে আরেকটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা, ওর মধ্যে সব ডবল বেডরুম আছে। তো চলুন ওই দিকটাও নিয়ে যাই আপনাদের। এই যে দেখুন মুকুটমণিপুর ইউথ হোস্টেল লেখা আছে এখানে। এই বিল্ডিংটা, এখানে ডবল বেডরুম গুলো আছে। দেখি আপনাদের দেখাই, এটা হচ্ছে একটা ডিলাক্স রুম। এই যে ডিলাক্স রুম, এখানে একটা ডবল বেড আছে, এদিকে একটা আলমারি আছে, দুটো চেয়ার, একটা সেন্টার টেবিল, একটা সোফা। আর এদিকটায় একটা সুন্দর ব্যালকনি আছে, দেখতে পাচ্ছেন এই ব্যালকনি থেকে ড্যাম এবং জলাধারটা কত সুন্দর দেখা যাচ্ছে। এটা হলো ডিলাক্স 1, আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে ডিলাক্স 2, একই ধরনের রুম। এটা হলো এর বাথরুম, এই যে বাথরুম, কমোডও আছে এখানে, গিজারও আছে, শাওয়ার আছে। তো মোটামুটি ছিমছাম, ভালোই। এবার চলে আসি, তার পাশেই হচ্ছে এক্সিকিউটিভ 2 এবং এক্সিকিউটিভ 1।
এক্সিকিউটিভ রুমের মধ্যে কি আছে দেখা যাক। দুটো সিঙ্গেল বেড লাগানো আছে, মেবি এটা ডবল বেডরুমই হবে। এদিকটা একটা টিভি আছে, সেন্টার টেবিল, দুটো চেয়ার, আলমারি, সবকিছুই সেম। আর এখান থেকে হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি আছে। এই ব্যালকনি দিয়ে আপনি এই লজের ব্যাক সাইডটা দেখতে পাবেন। আর ঠিক এর উল্টো দিকে আছে এক্সিকিউটিভ 1। এই রুমটা দেখি, এই রুমে সেম একই, দুটো সিঙ্গেল বেড আছে, দুটো চেয়ার আছে, একটা সেন্টার টেবিল, একটা আলমারি, একটা টিভি। ঘরগুলি সবই পরিষ্কার। আচ্ছা, মাঝখানটায় একটা ডাইনিং টেবিল পাতা আছে, মেবি দুপুরবেলা খাবারের সময় এখানে ওরা সার্ভ করবে। আর এই গেট থেকে বেরোলেই হচ্ছে কংসাবতী জলাধার। এবারে আপনাদের নিয়ে যাই আমি যেই রুমে আছি, মানে 4 বেডেড এসি রুমটা ভেতরটায়। চলুন আপনাদের নিয়ে যাই। এটা হলো এই যুব আবাসের 4 বেডেড এসি রুম। চারটে সিঙ্গেল বেড দেয়া আছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে টিভি আছে, চেয়ার আছে, এখানে একটা ডেস্ক মতো দিয়েছে, এখানে একটা আলমারি আছে, একটা সেন্টার টেবিল। রুমটা যথেষ্ট স্পেসিয়াস। এখানে চারটে পাখা দিয়েছে এরা। আর এই দেখুন, ঠিক দরজার ওপরেই হচ্ছে এসি আছে, এই এসি রিমোট। এদিকটায় বাথরুম আছে, বাথরুমের আগে একটা ছোট্ট এরিয়া আছে, চেঞ্জিং রুম যাকে বলে। আর এই হচ্ছে বাথরুম। এখানে আপাতত গিজার নেই, তবে গিজারের লাইন করা আছে দেখছি। কমোড আছে, একটা বেসিন আছে। তো মোটামুটি পরিষ্কার এবং ছিমছাম এই রুমটি। রুমটি যথেষ্ট বড় এবং পরিষ্কার, মানে খুবই ভালো। একটা ফ্যামিলির জন্য এই রুমটা আমার মনে হয় বেস্ট। তো আর এই বাঁকুড়ায় আসলে সবসময় বছরের প্রায় শীতকালটা ছাড়া প্রায় সবসময় এখানে গরম পাবেন। তো তার জন্য এসি রুমটা নেওয়া আমার মনে হয় একটু ওয়াইজ অপশন। তো আমি এই রুমটাই নিয়েছি আজকে। আর এদিকে এই প্রত্যেকটা পর্দার পিছনে জানলা আছে। যেহেতু এসি চলছে তাই জানলাগুলো বন্ধ আছে। আপনারা চাইলে এসি অফ করে জানলা অন করেও রাখতে পারেন, জানলাটা খুলে রাখতে পারেন। তো এই হলো আমার রুম। রুম থেকে বেরিয়ে যাচ্ছি আমি। আর দেখুন, রুম থেকে বেরিয়ে এই সামনেই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। বন্ধুরা, এবারে চলে আসি এই রুমটা আমি কত টাকা দিয়ে বুক করেছি সেই ব্যাপারে। এই রুমটা বুক করার জন্য আমাকে অনলাইন বুক করতে হয়েছে, অথবা আপনারা ইউথ হোস্টেল, যেটা আপনাদের মৌলালী যুব কেন্দ্র আছে, ওখান থেকেও বুক করতে পারেন। আমার এই রুমটার বেস রেন্ট ছিল 1600 টাকা পার ডে। আর তারপর কিছু এদের ইউজার চার্জেস এবং ট্যাক্সেস আছে। তো মোটামুটি সব কিছু নিয়ে এটা পার ডে আপনার ওই 1800 থেকে 1900 টাকার মধ্যে পড়ে এই রুমটা। আর টাকার তুলনায় রুমটা যথেষ্ট ভালো এবং যথেষ্ট স্পেশিয়াস। মানে একটা ফ্যামিলির জন্য এই রুমটা আমি বলবো আদর্শ। এই জায়গায় এলে আপনারা এই রুমটা নিতে পারেন।
বন্ধুরা, এখন একটু ঘোরাফেরা করছি এই ইউথ হোস্টেলের ট্যুরিস্ট লজে। তো দেখুন এই ট্যুরিস্ট লজের লোকেশনটা কত সুন্দর। দেখুন সামনেই দেখা যাচ্ছে কংসাবতী ড্যাম। বন্ধুরা, লাঞ্চ করে অপেক্ষা করছিলাম রোদ্দুরের তেজটা কখন একটু কমবে। তো অবশেষে এখন বাজে 4:30, রোদ্দুরের তেজটা একটু কমেছে। তাই আবার সপরিবারে বেরিয়ে পড়েছি মুকুটমণিপুরের রাস্তায়। তো চলুন এখন ওই ড্যামের লক গেটটা যেদিকে আছে ওই দিকে যাব। দাঁড়িয়ে আছি মুকুটমণিপুরের বিখ্যাত আলপনা রাস্তার সামনে। কি জিনিসটা আপনাদের দেখাই। আমার সামনেই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার ওপর সারা বছর এই আলপনা সাজানো আছে। আর এই রাস্তায় গাড়ি ঘোড়া চলাচল নিষিদ্ধ। এই জায়গা থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে। এই ডান দিকের রাস্তাটা চলে গেছে কংসাবতী ড্যামের ওপর, আর এই হলো আলপনা রাস্তা। এখানে কোনো গাড়ির প্রবেশ নিষেধ। আর বাঁ দিকের রাস্তাটা, ধারে বিভিন্ন হোটেল আছে, এই রাস্তাটা দিয়ে গাড়ি যায়। তো আমরা এখন এই রাস্তাটা ধরেই গেছি। আমরা এখন যে রাস্তা ধরে যাচ্ছি, এই রাস্তার ধারে বাঁ হাতে কয়েকটি হোটেল আছে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের। সামনেই বাঁ হাতে হচ্ছে হোটেল আম্রপালি, সেদিকেই যাচ্ছি আমরা। এই হলো হোটেল আম্রপালি, ভালো হোটেল। এর পাশেই হচ্ছে হোটেল মালঞ্চ। এটা হলো হোটেল মালঞ্চ। এই রাস্তাটাই সোজা চলে গেছে ড্যামের দিকে। আর এই বাঁদিকে এখান থেকে উঠে গেছে, এই যে দেখতে পাচ্ছেন সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো আছে, যেটা কিনা একটু ওপরে উঠতে হবে। এই রাস্তা ধরে একটু ওপরের দিকে উঠতে হবে। ওর ওপরে, এই এখান থেকে আমি আপনাদের একটু দেখাতে পারি, ওর ওপরে হচ্ছে এই ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো। এখানে আপনারা যদি বুক করতে চান, তাহলে ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিস আছে কলকাতা সুবোধ মল্লিক স্কোয়ারে, ওখান থেকে আপনাদের বুকিং করতে হবে। তো এটা কিছুটা ওপরে, এবং সেখান থেকেও ড্যামের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই সামনের রাস্তাটা আবার গিয়ে ডান দিকে ঘুরলেই হচ্ছে আমরা আবার কংসাবতী ড্যামে ফিরে যাব।
আমি এখন চলেছি এই কংসাবতী ড্যামের লক গেটগুলোর দিকে। তো আমি যেই রাস্তা ধরে যাচ্ছি তার এই বাঁ হাতেই হচ্ছে কংসাবতী ভবন। এই যে বাঁদিকে যেই আহ, উঁচু পাঁচিলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কংসাবতী ভবন। এই ভবনটার পরেই হচ্ছে লক গেটগুলো আছে। তো চলুন সেদিকেই যাই। এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন লক গেটগুলো। তো বন্ধুরা, এই লক গেটগুলি দেখতে দেখতে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখা যাক। কুমারী ও কংসাবতী নদীর সঙ্গমস্থলের কাছেই কংসাবতী নদীর ওপর তৈরি হয়েছে এই মুকুটমণিপুর ড্যাম। এটি ভারতবর্ষের দ্বিতীয় দীর্ঘতম মাটির বাঁধ। 1956 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই ড্যামের পরিকল্পনা করেন। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকায় চাষের জমিতে জল সরবরাহ করার জন্য এই ড্যামের নির্মাণ হয়েছিল। ড্যামের উল্টো দিকেই দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে ওই ড্যামের গেটগুলো খুললে এই জায়গা দিয়ে জল খালের মাধ্যমে চাষ জমিতে চলে। এইগুলো হলো ড্যামের এক একটা গেট। এখন গেট বন্ধ আছে। যখন এখানে বর্ষার জলে রিজার্ভার ভরে যায় তখন এই গেট খুলে দেওয়া হয় জল যাওয়ার জন্য। যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো প্রত্যেকটি গেটের ওপর নাম্বার দেওয়া আছে। এটা যেমন 1 নম্বর গেট, 2 নম্বর গেট, এরকম করে মোট 11টি গেট আছে। আর যখন এই ড্যাম তৈরি হয় তখন এই পারের এই পাহাড়গুলো ডায়নামাইট দিয়ে ফাটিয়ে এই বোল্ডারগুলো ইউজ করেই ওই সাইডের বাঁধটি তৈরি করা হয়। তার চিহ্ন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখানে জল আছে। খুব গরমকালে তখন এখানটা একদম শুকনো থাকে, তখন এখানে লোকেরা নামতেও পারে। কিছু লোক নেবেওছে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, তবে এখন নামাটা ঠিক না, এখানে জল আছে। তবে বর্ষাকালে যখন এই কংসাবতী রিজার্ভার ভরে যায় তখন এখানে কোনো লোককে অ্যালাউ করা হয় না, কারণ যে কোনো সময় ওরা বাঁধের গেট খুলে জল ছাড়তে পারে। এখান থেকে দেখছেন এই সোজা খাল ধরে জল চলে গেছে। পশ্চিম আকাশে এখন সূর্য অস্তাচলে। আমরা এখন ড্যামের লক গেটের ওপর দিয়ে যাচ্ছি। প্রত্যেকটি লক গেটের ওপর নাম্বার লেখা আছে। ওদিক থেকে শুরু হয়েছে 1, 2, 3, 4 করে। দেখি টোটাল 11টি লক গেট আছে এখানে। তো
10 এবং এটা হচ্ছে 11 নম্বর লক গেট, এটাই লাস্ট। টোটাল 11টা লক গেট আছে এখানে। আমি এখন দাঁড়িয়ে আছি মুকুটমণিপুরের রিজার্ভারের একদম ধারে। এই আমার পিছনেই দেখতে পাচ্ছেন অনেকগুলি নৌকো দাঁড়িয়ে আছে। এই ঘাট থেকেই হচ্ছে নৌকাগুলো ছাড়ে। দেখুন এই যে এখানে নৌকা, আজ বিকেল হয়ে গেছে তাই এখন আর নৌকা ছাড়ছে না। আর এই নৌকাগুলো বুক করার টিকিট কাউন্টারটা আছে ওইদিকে। এখন বিকেল বেলা তাই এখানে অনেক বিক্রেতাও পসরা সাজিয়ে বসেছেন। তো চলুন আমরা আজকে আর নৌকা চাপবো না, মার্কেটটা একটু ঘুরে দেখা যাক। বন্ধুরা, আমি এখন মুকুটমণিপুরের রাস্তায়, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন মুকুটমণিপুর ড্যামের রাস্তা। আর দেখুন এখন পশ্চিম আকাশে সূর্যাস্ত হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে বিকেলবেলা। কারণ সকালবেলা খুব রোদ্দুরের তেজ ছিল তাই খুব একটা বেরোতে পারিনি। এখন বিকেলবেলা সূর্য ডুবতে আমরা বেরিয়ে পড়েছি। সামনেই দেখতে পাচ্ছেন সূর্য পশ্চিম আকাশে অস্ত চলে গেছে। তো এখন একটু গরমটা কমেছে তাই আমরা এখন ড্যামের রাস্তা ধরে হাঁটছি। আর এই ড্যামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ডান দিকে এবং বাঁ দিকে প্রচুর এই ক্রাফটের দোকান আছে। তো সকালবেলা আমরা এসেছিলাম তবে দোকানগুলো খোলেনি, এখন আশা করি অনেকগুলি দোকানই খুলে গেছে। তো চলুন ওদিকেই যাই। সপরিবারে এসছি যখন তখন কিছু কেনাকাটা তো করতেই হবে। এখানে দেখতে পাচ্ছেন পরপর দোকান, পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা। ছোট ছোট টিলা, জঙ্গল, জলাশয় আর বাঁধ এসব নিয়েই মুকুটমণিপুর। শহুরে জীবন থেকে 2-3 দিনের ছুটিতে প্রকৃতির মাঝে কাটিয়ে আসার আদর্শ স্থান হলো এই মুকুটমণিপুর। পরের পর্বে আপনাদের নিয়ে যাব এখানকারই আশেপাশের কিছু দর্শনীয় স্থান, যাকে বলে মুকুটমণিপুরের সাইট সিন। আর তা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার এই চ্যানেল, আর চোখ রাখতে হবে পরবর্তী ভিডিওর দিকে। তো বন্ধুরা, কেমন লাগলো মুকুটমণিপুরের প্রথম পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। প্রথম পর্ব এখানেই শেষ হলো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরের পর্বে।